শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও মুদ্রা বাজারের আপডেট সহ শেয়ার বাজারের আপডেট এবং জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকদিনের টানা বিক্ষোভ, সংঘাত, সহিংসতা, মৃত্যু, রক্তপাতের পর অবশেষে খুলেছে অফিস আদালত। নিজ নিজ কাজে ফিরেছেন চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ঢাকা লং মার্চকে কেন্দ্র করে শেখ হাসিনার সরকার গত রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং গতকাল সোমবার থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ছুটি বাতিল করে আজ থেকেই অফিস আদালত খুলে দেয়া হয়। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণ করতে চাই। সংবাদ বিশ্লেষণে আমরা জানি যে এই চলমান অস্থিরতা, আন্দোলন, সহিংসতার পর নতুন করে যে এই অফিস আদালত খোলা হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে অর্থনীতি যেন উত্তরণের দিকে যায়, সেই প্রত্যাশা থেকে অর্থনৈতিক উত্তরণের নতুন পথ, এই শিরোনামে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং একজন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ যুক্ত হচ্ছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকে। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনাকে। আমরা শুরুতে আসলে যেটি জানতে চাইব, একটি আজ থেকে আসলে চলমান একটি লম্বা সময় আমরা দেখলাম যে কারখানার চাকা বন্ধ থাকা, অর্থাৎ এক ধরনের অর্থনৈতিক বহুমুখী চাপে থাকা অর্থনীতি। আমরা নতুন করে আজ থেকে অফিস আদালত খুললো, এখন নতুন করে অর্থনীতি যেন আবার গতি ফিরে পাই, সেই প্রত্যাশার কথা যদি একটু শুনতে চাই যে অর্থনৈতিক উত্তরণের ক্ষেত্রে নতুন পথ আমরা আসলে খুঁজতে পারি কিনা এরকম সংকটময় মুহূর্তে। যেহেতু আমরা একটা সংকটময় পরিস্থিতি পার করলাম, আসলে এখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন, নতুন করে যারা দায়ভার নেবেন সেই অর্থনীতি আসলে কেমন হওয়া উচিত, সেই বাংলাদেশ আসলে কেমন হওয়া উচিত, সেটি একটু আপনার কাছে শুরুতে জানতে চাইব ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান যে আজকে যে অফিস আদালত খুললো, এটা দিয়ে আপনার যে নতুন ভাবে সরকার পরিচালনার যে পদ্ধতিটা, এটা আমরা খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। এবং সেটা এখানে প্রায়োরিটি হিসেবে যেটা থাকতে হবে, সেখানে যেমন আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ দি ফার্স্ট ওয়ান। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যদি ঠিক না থাকে, তাহলে বিজনেস অ্যাক্টিভিটি, মানুষের আসা যাওয়া, যোগাযোগ বা অফিস আদালতে যাওয়া, পণ্য পরিবহন, এই সমস্ত ব্যাপারে অনেক অসুবিধার সৃষ্টি হবে অনিশ্চয়তার কারণে। এর মধ্যে আছে যে ইন্টারনাল সিকিউরিটি, যেমন আপনার ধরেন আভ্যন্তরীণ যে সিকিউরিটিটা আছে দেশের ভিতরে, এবং এক্সটার্নাল সিকিউরিটি। আমাদের বর্ডার থেকে আরম্ভ করে অন্যান্য জায়গা কিন্তু আপনার সবগুলোর ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে। এছাড়াও আপনার আছে যে স্টপিং দি ভ্যান্ডালিজম, এই যে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হচ্ছে, সেই ভাঙচুর গুলা বন্ধ করা প্রাথমিক দায়িত্ব। তাহলে বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে চালু হওয়ার একটা সুযোগ আছে। তারপরে আপনার দেখবেন যে আপনার ফরমেশন অফ দি নতুন গভর্নমেন্টের যে ফরমেশনটা এবং তার যে পোর্টফোলিও অ্যালোকেশন, এবং সেটার ব্যাপারেও কিন্তু আপনার খুব তাড়াতাড়ি করে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। এবং সবাই মনে করেন যে অনেকেই সাথে আমরা আলাপ করেছি এবং সবাই এটাকে প্রায়োরিটি হিসেবে দেখছেন, সো দ্যাট ওনারা একটা নতুন দিক নির্দেশনা দিবেন এই যে পরিচালনার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টের। এবং সেখানে আপনার কাজগুলোর মধ্যে যেটা থাকবে, যেমন আপনার ফার্স্টে যে ড্যামেজ অ্যাসেসমেন্ট, একটা ড্যামেজটা এই যে আন্দোলনের মধ্যে দিয়ে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির একটা পরিমাণ নিরূপণ করা, মানে যত তাড়াতাড়ি সম্ভব এটার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করে সেটা করা উচিত। তারপরে হলো যে আপনার রিওপেনিং অফ দি বিজনেস অ্যাজ ইউজুয়াল, বিজনেস যেটা অ্যাজ ইউজুয়াল বিজনেস হিসেবে আছে সেটা চলতে থাকবে।
এবং সেটার মধ্য দিয়ে আপনার দেখা যাবে যে এখানে বিজনেস, ব্যাংকিং, পোর্ট, তারপরে রোড কমিউনিকেশন, অন্যান্য জল, স্থল, আকাশ পথের সমস্ত কমিউনিকেশন সিস্টেমটা যাতে ঠিকভাবে চলে সেটার জন্য সুদৃষ্টি রাখা, এটা চালু করা, এবং এটাতে বিজনেস কনফিডেন্সটা বাড়বে। তারপরে এস্টাবলিশমেন্ট অফ দি ইন্টারন্যাশনাল কানেকশন, এই নতুন সরকারের যে প্রথম যে কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ আছে, কাজের অনেকগুলো কাজ, তার মধ্যে যেগুলা দরকার, যে ইন্টারন্যাশনাল যে কানেকশন গুলা, সেই কানেকশন গুলাকে রিএস্টাবলিশ করা। এবং আপনার এখানে আমাদের এই ব্যাপারে আমরা আমাদের নতুন সরকার যে ফরেন অ্যাম্বাসেডরদেরকে, বাংলাদেশে অবস্থানরত যে সমস্ত বিদেশি অ্যাম্বাসেডররা আছে তাদেরকে যে একটা ব্রিফিং দেওয়া উচিত, সেটা দিলে টোটাল পজিশনটা, সরকারের পজিশনটা ব্যাখ্যা করা যেতে পারে। এবং সেখানে ফরেন পলিসির ব্যাপারেও ক্লিয়ার কাট একটা ডিক্লারেশন দিতে হবে। এবং সেটা হলো, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা যেটা এতদিন বন্ধ ছিল সেটা কিন্তু চালু করতে হবে। এবং সেটা চালু করার জন্য শিক্ষা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ থেকে সেটি খুলেও দেওয়া হয়েছে, যদিও আজ থেকে খুলে দেওয়া হয়েছে, এবং এটা যাতে সঠিকভাবে চলে। যারা এটা এই আন্দোলনের সাথে ছাত্ররাই তো বেশিরভাগ জড়িত ছিল, এবং সেই ছাত্রদেরকে তাদের নেতৃত্ব এখন কিন্তু এটাকে ডিসিপ্লিনে আনতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে ওনারা, যাতে যে ছেলেমেয়েরা ক্লাসে যায় এবং তাদের কাজগুলো তারা ক্লাসের কাজগুলো, পড়াশোনার কাজটা ঠিক রাখে। তারপর আপনার সর্বস্তরে ডিসিপ্লিন এন্ড ডিসিপ্লিন, এটা অল স্পেয়ার্স অফ লাইফ, এটা ইনস্টিটিউশনাল লাইফে এবং জুডিশিয়ারি, লিগাল, এভরি ইনস্টিটিউশনস অফ রেগুলেশন, যেখানে ইকোনমিক রেগুলেশন, কম্পিটিশন কমিশন, অন্যান্য যত প্রতিষ্ঠানগুলো আছে, রেগুলেটরি ইনস্টিটিউশন গুলা, তাদের ফাংশন গুলা তারা যাতে ডিসিপ্লিনটা মেনটেন করে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনার থাকতে হবে মানুষের মধ্যে যে পেশেন্স এন্ড পেশেন্স, এবং এটা যদি আপনার মেনটেন করে প্রত্যেকে ধৈর্য ধরতে হবে, যে যেখানে আছেন সবাই যদি আপনার তাদের দায়িত্বগুলো দুর্দশীলভাবে পালন করেন, তাহলে এটা তাড়াতাড়ি রিকভারি হবে। কারণ আমাদের একটা অনগোয়িং ইকোনমি, এবং এই অনগোয়িং ইকোনমি এখনকার যে অবস্থা আছে এটা থেকে নিচের দিকে যায় যদি, তাহলে পরিবর্তনে কি লাভ হলো, তাহলে এটা মানুষ প্রশ্ন করবে, যে এই প্রশ্ন যাতে না করতে পারে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আপনার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা মেনটেন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, তাতে যাতে মানুষ অসহিষ্ণুত না থাকে। ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আমাদের এগোতে হবে। তাহলে আপনার যে সেখানে মানে সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম, রেভিনিউ সিস্টেম, তারপরে আপনার রোড কমিউনিকেশন, তারপরে আপনার পোর্ট ম্যানেজমেন্ট, তারপরে পোর্টের যে লগ হয়ে আছে, মানে অনেকগুলা সিরিয়াল পড়ে আছে, সেই পোর্টের ওগুলা কিন্তু কাস্টমসের ক্লিয়ারেন্সের জন্য সেগুলোকে কিন্তু আপনার ক্লিয়ার করতে হবে। বিজনেসটাকে একটা ফাস্টার ওয়েতে এবং ডিজিটাল পদ্ধতি যেগুলো আছে, সমস্ত ডিজিটাল পদ্ধতিটা যাতে সঠিকভাবে চলে সেটার জন্য সার্বিক তত্ত্বাবধানে রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ আমাদের অর্থনীতি এখন কিন্তু অনেকটা অলমোস্ট 35 থেকে 45% পর্যন্ত আপনার ডিজিটালাইজ হয়ে গেছে অনেক জায়গায়, যেগুলোকে যদি এখন আপনার সঠিকভাবে না চলে তাহলে কিন্তু আপনার রিসেন্টলি আপনার এই যে কারফিউর সময় আপনার যে বন্ধ ছিল, মোবাইল নেটওয়ার্ক থেকে আরম্ভ করে অন্যান্য ইস্যু, এগুলাকে এটা যদি সঠিকভাবে চলে তাহলে আমাদের লেনদেন ফাস্টার লেনদেন হবে, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সহ অন্যান্য যে সমস্ত সার্ভিস গুলো আছে সেগুলোকে কিন্তু আপনার ই কমার্স থেকে আরম্ভ করে অন্যান্য এরিয়ার সবগুলো যাতে সঠিকভাবে আপনার ডিজিটাল পদ্ধতিতে চলে, তাহলে কিন্তু আপনার রিকভারিটা ফাস্টার হবে। এবং সেই ইকোনমিক রিকভারিটা যদি ফাস্টার হয় তাহলে আমাদের মতন দেশের জন্য এটা একটা উল্লেখযোগ্য একটা দিক হবে, যে আমরা পিছনে পড়ার পরেও কিন্তু আবার আমরা এইগুলা কিছুদিন ডিসরাপ্টেড হয়েছে, সেটা কিন্তু এখন আবার সঠিকভাবে চলছে, সেটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের একটা লাইফ। জি, ডক্টর জামালউদ্দিন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আবারও আসছি আপনার কাছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, চলমান
পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। এই মুহূর্তে চট্টগ্রামের বাজার পরিস্থিতি আমরা জানবো। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন সেখানে। জয়, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আসলে একটু জানতে চাইবো যে আজকের থেকে যেহেতু নতুন করে অফিস আদালত খুলে দেওয়া হলো, সার্বিকভাবে আসলে এখন বাজারে সরবরাহ কেমন দেখছেন, ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন, আমাদের একটু জানাবেন জয়। নয়ন বড়ুয়া, আশা করি আমাকে শুনতে পেয়েছেন। আমরা বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে আজ থেকে যেহেতু জি জয়, অফিস আদালত তো খুলে দিয়েছে, আজকে স্বাভাবিক কার্যক্রম দেখছেন কিনা? আপনি যথার্থ বলছেন যে আমরা একটু বাজারের পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে, ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে। তো তবে এখানে মুরগির ডিমের পাশাপাশি হাঁসের ডিমের দামও অনেক বেড়েছে, যেখানে এক সপ্তাহ আগেও ডিমের দাম কিছুটা কম ছিল। তবে কারফিউ থাকার কারণে যেভাবে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ডিম আসার কথা রয়েছে সেভাবে কিন্তু ডিম আসেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে পেঁয়াজ দেখাতে চাচ্ছি, পেঁয়াজের কোনো কমতি নেই। ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ সেই পেঁয়াজ আছে। একই সাথে দেশীয় পেঁয়াজ, দেশীয় উৎপাদিত পেঁয়াজও কিন্তু বাজারে আছে। তবে পেঁয়াজের দাম এখন 100 টাকার নিচে নেই। তার কারণে যারা বাজার করতে এসেছেন তারা হতাশের কথা জানিয়েছে। রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে, আদার দামও আমরা দেখেছি কিছুটা কমতে শুরু করেছে। তবে ঊর্ধ্বগতিতে দেখা যাচ্ছে চাল, সবারই প্রয়োজন হয় চাল, সেই চালের দাম অনেক বেশি। একটু দেখতে পাচ্ছেন চালের সরবরাহ অনেক বেড়েছে, যেহেতু উত্তরবঙ্গের উপরে অনেকটা নির্ভর হতে হয় চালের বাজার। তবে চালের দাম এখানে অনেক বেশি, সর্বনিম্ন চাল 50 টাকার উপরে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছে। বস্তাপতি 200 থেকে 250 টাকা পর্যন্ত কেজি এখানে বস্তাপতি বেড়েছে, কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সরবরাহ যদি আরও বাড়ে তাহলে ডিমের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন। একই সাথে আমরা দেখছি আলুর দামও বাড়তে শুরু করেছে। আলু, যেখানে আমি আছি রিয়াজউদ্দিন বাজারে, দেখতে পাচ্ছেন আলুর কোনো কমতি নেই, যেহেতু মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে আলু আসে। এখানে রিয়াজউদ্দিন বাজারে যে আড়ত আছে আলুর, সেখানে আসে। এখান থেকে আলু চলে যায় চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে বাজারগুলো আছে সেই বাজারে। তবে দেখা যাচ্ছে এখানে আলু বিক্রি করা হচ্ছে 55 থেকে আরও বেশি দামে তারা বিক্রি করছেন পাইকারি দামে। আর খুচরা বাজারে গিয়ে সে আলুর দাম আরও বেশি দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই কারণে এখানে যারা ক্রেতা বাজার করতে এসেছেন তারা কি আসলে বাজার করতে কেমন স্বস্তি বোধ করছে নাকি অস্বস্তি বোধ করছে, একটু আমরা জানতে চাচ্ছি। দাম কেমন বাজার যেহেতু করতে এসেছে? দাম আগের চেয়ে কিছু বেশি, এখনো বাজার মোটামুটি হয়নি, স্থিতিশীল হয়নি। দাম বেশি একটু, এখন তরকারির দাম বেশি। এখন চাল পেঁয়াজের দামও কমে নেই, 100 টাকার মতো করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বুঝতে পেরেছেন এখানে বাজার পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে সরবরাহ যদি বাড়ে তাহলে কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে মনে করছেন বক্তারা। তবে বাজার মনিটরিং নিয়মিত না থাকার কারণে যেমন খুশি তেমন দামে বিক্রি করছে বলে মনে করছেন এখানে যারা বক্তারা। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। দর্শক, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। গতরাতে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। জানান, সংখ্যালঘু ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে থাকবে ছাত্র সমাজ। বিলম্ব না করে সংসদ ভেঙে দিয়ে আজই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। বিলম্ব না করে সংসদ ভেঙে দিয়ে আজই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কালক্ষেপণ হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নতুন সরকার আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন তারা হবেন দল নিরপেক্ষ। স্থায়ী কমিটির বৈঠক থেকে তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। ফখরুল বলেন, সহিংসতা নয়, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো হামলাই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে আমাদের সহকর্মী রিয়াজ সুমন রয়েছে। আমরা তার কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানব। রিয়াজ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আমাদের একটু জানাবেন, আমরা কিছুক্ষণ আগে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলামের কথা শুনছিলাম। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলছে শিক্ষার্থীরা? ধন্যবাদ বাবু। আমি রয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সেখানে এই বিশ্ববিদ্যালয়ে যারা এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের বেশ কয়েকজন এখানে উপস্থিত আছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই যে তাদের যে দীর্ঘ প্রায় 1 মাসের যে আন্দোলনের যে ফল এবং তার যে প্রাপ্তি, তারা আসলে কি চায় সেই বিষয়গুলো তারা পরিষ্কার করবে এবং তাদের যে মূল দাবিগুলো এবং রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যে বক্তব্যগুলো সেগুলো তারা সেই প্রেস ব্রিফিংয়ে তারা হয়তো বলবেন এবং দাবি সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে কথা বলবেন। আমাদের সাথে আমরা কয়েকজন সমন্বয়ক আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে আজকে কি দাবিগুলো করবে এবং আরো কোন বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার করবে, যেহেতু এখন সারা দেশ জুড়ে একটি আসলে অন্যরকম নিয়ে চলতেছে। সবকিছু মিলে আসলে তারাই বলতে পারে যে এই মুহূর্তে তারা কি চায় বা কেমন হবে আগামী দিনের সরকার বা কি আসলে তাদের মূল দাবিগুলো একটু জানতে চাই আপনাদের কাছে। আমরা দেশের সাধারণ শিক্ষার্থী, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দেশের সাধারণ মানুষ দীর্ঘ 15 বছর একটা স্বৈরশাসকের নিপীড়ন থেকে মুক্ত হয়ে আজ বাংলাদেশের মানুষ মনে করতেছে বাংলাদেশ আসলেই স্বাধীনতার মূল তৃপ্তি পেয়েছে। তো আমরা এখনো ছাত্র সমাজের পক্ষ থেকে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপলব্ধি করতেছি যে চারদিকে চরম নৈরাজ্য, একটা আইন শৃঙ্খলার ধস নেমেছে, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে স্পষ্ট করতে চাই, এর সাথে দেশপ্রেমিক সাধারণ মানুষ যারা এই আন্দোলনে নিজেদেরকে মুক্ত স্বাধীনতার মানুষ সপক্ষের শক্তি হিসেবে মনে করে, তারা কেউ যুক্ত নয়। আমরা মনে করতেছি এই নৈরাজ্য, যারা দেশদ্রোহী, যারা দেশকে ধ্বংস করতে চেয়েছে, আগে অর্থনৈতিকভাবে এতদিন ধ্বংস করে এসেছে তাদেরই এজেন্ডা। সুতরাং আমরা সাধারণ শিক্ষার্থী, দেশের মানুষ একটা সংগ্রাম এতদিন অব্যাহত রেখে একটা মুক্তি এনেছি। এখন আমরা দেশের নিরাপত্তা বা দেশের সামনের সকল শৃঙ্খলা আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে ওইটারে 20 তারিখ পর্যায়ে সকল কিছু কার্যক্রম করবে। তাদেরকে নেতৃত্বে চান বা কোন মানুষেরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা চান আপনারা? আচ্ছা, বর্তমানে আপনারা দেখতে পেরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমরা 24 ঘন্টার বা একটা নির্দিষ্ট সময় টাইমলাইন নিয়েছি, যে এর মধ্যে আমরা একটা রূপরেখা প্রণয়ন করবো এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আমরা আন্দোলনে ছিলাম এবং সাধারণ শিক্ষার্থী মানুষের কথা চিন্তা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য স্পষ্টভাবে দাবি জানাচ্ছি। তো এখানে শুরুতে আমরা বলেছি যে আপাতত ডক্টর ইউনূস সাহেবকে, আমাদের ডক্টর ইউনূস আছেন যিনি নোবেল বিজয়ী, তাকে আমরা প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা চিন্তা করছি। সেক্ষেত্রে পরবর্তীতে যারা অন্যতম
সদস্য হিসেবে যুক্ত হবেন। সেই ক্ষেত্রে আমরা ডক্টর আসিফ নজরুল এবং হচ্ছে ডক্টর সলিমুল্লাহ স্যার সহ আরও নানাজন আমাদের বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদেরকে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা হচ্ছে করতে যাচ্ছি শুরুতে। আবার মূলত প্রথমত আমাদের যে এখন যে দাবিটা রয়েছে, এখন অতি সত্বর আমাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল অন্যায়ভাবে তাদেরকে অবিলম্বে মুক্ত দিতে হবে, বিনা শর্তে মুক্ত দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে যারা আহত হয়েছিলেন। বাবু, আপনি যেমন শুনছিলেন যে সমন্বয়করা বলছেন যে সমাজে যারা গ্রহণযোগ্য, রাষ্ট্রে যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক, যাদের মধ্য দিয়ে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা পায় এবং গণতন্ত্র ফিরে আসে, রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং পাশাপাশি তারা বলছেন যে যারা এই আন্দোলন করতে গিয়ে যারা কারাবরণ করেছে বা কারান্তরীণ আছে তাদেরকে দ্রুত সময় ছেড়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো খুলে দেওয়া, এমনটাই দাবি তাদের। বাবু, এই ছিল আমার কাছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। বাবু। রিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী রিয়াজ সুমন জানাচ্ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের দাবি দেওয়ার নানা বিষয়। নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নেবার, ফিরবো ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল ডাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব রয়েছেন মতিঝিলে। আমরা আজ থেকে যেহেতু অফিস আদালত এবং ব্যাংক পাড়া খুলে দেওয়া হয়েছে, আমরা একটু ব্যাংকিং লেনদেনের খবর জানবো তার কাছ থেকে। ওয়ালিদ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আপনি মতিঝিলে রয়েছেন, দেখতে পাচ্ছি পেছনে বেশ গ্রাহক উপস্থিতিও আছে। কেমন ভিড় দেখছেন আজকে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে? ধন্যবাদ বাবু। আমরা রাজধানীর মতিঝিলে আছি। আমরা এখন রাজধানীর মতিঝিলে যে সোনালী ব্যাংকের যে লোকাল ব্রাঞ্চ রয়েছে আমরা এখানে রয়েছি। আমরা আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে অন্যান্য দিনের তুলনায় আসলে গ্রাহকের উপস্থিতি কিছুটা কম, তবে ব্যাংক লেনদেন স্বাভাবিক পরিস্থিতিতে চলছে। আপনি ঠিক আমার পিছনেই যদি একটু দেখেন যে গ্রাহকরা আসলে লেনদেন করছেন। তো আমরা যখন এখানকার যে কর্মকর্তা রয়েছেন ব্যাংক কর্মকর্তারা, আমরা তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্রাহক উপস্থিতি কিছুটা কম, তবে লেনদেন একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা একটু আপনাদেরকে এটিএম বুথের লেনদেনের বিষয়ে যদি আপনাদেরকে জানাতে চাই, রাজধানীর বেশ কয়েক জায়গায় বেশ কিছু জায়গায় এখনো এটিএম বুথের যেই এটিএম বুথে আসলে এটিএম বুথ থেকে এখন পর্যন্ত গ্রাহকরা আসলে অনেক জায়গা থেকেই টাকা উত্তোলন করতে পারছেন না, বা সিআরএম যে বুথগুলো রয়েছে সেখানে টাকা জমা দিতে পারছেন না। সেখানকার যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখনো তারা অর্থাৎ নিরাপত্তাহীনতার কারণে আসলে এখন পর্যন্ত তারা সেগুলো বন্ধ রেখেছেন। তাদের মধ্যে আসলে একটা নিরাপত্তাহীনতা হয়তো কাজ করছে সে কারণে। আর আপনাদের স্বাভাবিক যদি আপনাকে বলি যে মতিঝিলের ব্যাংক পাড়ায় লেনদেন অনেকটা স্বাভাবিক রয়েছে। আমরা আজকে যখন সড়কে যখন ছিলাম আমরা দেখেছি যে রাজধানীর আসলে গণপরিবহনগুলো আসলে চালু হয়েছে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ঠিক যেমনটি আপনি আসলে এখন দেখতে পাচ্ছেন যে এখন ব্যাংক লেনদেনের আসলে প্রায় শেষ সময়ই বলা যায়। এই ব্যাংক লেনদেনের শেষ সময়টাতে এসে আসলে গ্রাহক উপস্থিতি আস্তে আস্তে আসলে কিছুটা বাড়তে শুরু করেছে। তো এই ছিল আসলে রাজধানীর মতিঝিল থেকে আমার কাছে ব্যাংকিং কার্যক্রমের সবশেষ বাবু। জন্য আমরা আশা করছি যে অফিস আদালত যেহেতু খুলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আস্তে আস্তে ব্যাংকগুলো স্বাভাবিক লেনদেনে ফিরে আসবে এবং আস্তে আস্তে গ্রাহক উপস্থিতিও অনেক বাড়বে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওয়ালিদ। আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব জানাচ্ছিলেন মতিঝিল থেকে ব্যাংক পাড়ার খবর। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারে আমরা আরও একটা বিরতি নেব, ফিরবো ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিটল ডাটা বিজনেস আওয়ারে। দর্শক, এই মুহূর্তে আমরা জানি যে আজ থেকে অফিস আদালত খুলে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা ঢাকার খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা যেতে চাই সংসদ ভবনের সামনে অবস্থান করছেন আমাদের সহকর্মী নাহিদুর প্রিন্স। আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানব। নাহিদুর, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার পেছনে বিপুল সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি আজকে অবস্থান করছেন, সেখানে নিশ্চয়ই উৎসুক জনতা রয়েছে। আমাদেরকে একটু জানাবেন যে সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন? আজকে তো ঢাকায় অনেক জায়গায় ঘুরলেন। কিন্তু সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল, সেটি আমরা দেখছিলাম। এছাড়া বিভিন্ন মানুষ কিন্তু এখন সেলফি তুলছে সংসদ ভবনের ভেতরে। গত দুদিন আগেও কিন্তু এখানে ভিসাটা অনেকটাই দুরাশা ছিল এই উৎসুক জনতার জন্য, সেটি কিন্তু অনেকটাই এখন পরিষ্কার হয়ে গেছে। এখানে মানুষজন বসে আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে, সংসদের বিভিন্ন
খুঁটিনাটি বিষয়গুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আমরা সেটিও জানাচ্ছিলাম। এছাড়া কিন্তু মানুষজন আসতেছে মানে এবং যাচ্ছে, সবকিছুই কিন্তু সংসদের ভবন থেকে হচ্ছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু সেনাবাহিনীরও এখানে কর্মকর্তারা কাজ করছে, আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছে, সেটি আপনাদেরকে আমাদের দেখাই যে কি পরিমাণ মানুষ রয়েছে। অনেকে তাদের সন্তান স্ত্রী নিয়েও কিন্তু তারা সংসদ ভবনে ঢুকছে, আসতেছে, তারা আড্ডা মারছে এখানে। এছাড়া শুধু সংসদ ভবন নয়, এখানকার গণভবন সহ আশপাশের যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু মানুষের যে ভিড় সেটিও কিন্তু আমরা দেখতে পেরেছি। ভোরের সূর্য ফোটার পরেই কিন্তু মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা গেছে। এছাড়া সংসদ ভবনের যে পরিবেশ সেটি সকাল 7টা পর্যন্ত অনেকটাই মানুষের যাত্রা কম থাকলেও এখন অনেকটাই বেড়ে গেছে। ভেতরে মানুষ প্রবেশ করছে, বিভিন্ন কক্ষ, এমপিদের যে বসার কক্ষগুলো রয়েছে সেখানে গিয়ে মানুষ বিভিন্ন বই, বিভিন্ন পুস্তক তারা দেখছে এবং বিভিন্ন যে নীতি নির্ধারণের যে বইগুলো রয়েছে সেগুলো তারা সেটি দেখছিলাম। এছাড়া বাইরের যে পরিবেশ সেটি কিন্তু নাহিদুর প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছিলাম সংসদ ভবনের যে পরিস্থিতি, সেখানে অনেক মানুষের ভিড়। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর জানাবো আপনাদের। যুক্তরাষ্ট্র জুড়ে জাপানি ফার্মাসিউটিক্যালস জায়ান্ট তাকেদা প্রায় 1000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। সেই সাথে বন্ধ করে দিচ্ছে সান দিয়েগোয় অবস্থিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। নিক্কি এশিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। 2019 সালে সান দিয়েগো কর্তৃপক্ষের বায়োটেক স্টার্টআপের সুবিধা নিয়ে সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করে তাকেদা। আনুষ্ঠানিক নথি থেকে তথ্য পাওয়া গেছে, আগামী মাসের শেষ দিকে বন্ধ হবে কেন্দ্রটি। এখানকার 3 শতাধিক কর্মীর একটি অংশ ছাঁটাইয়ের অংশ হবেন, বাকিদের স্থানান্তর করা হবে অন্যান্য কারখানায়। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।